টাইগার নেস্ট বা টাকসাং মনাস্ট্রি ভুটানের একটি অন্যতম ভ্রমণ কেন্দ্র। এটি একটি পবিত্র মঠ যা ১৬৯২ সালে পাহাড়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। জানা যায় অষ্টম শতাব্দীতে গুরু রিনপোচে প্রেতাত্মাদের দমন করতে উড়ন্ত বাঘিনীর পিঠে চড়ে এখানে এসে ৩ মাসেরও বেশি সময় ধরে ধ্যান করেছিলেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার উপরে এবং ৯০০ মিটার পারো উপত্যকার উপরে অবস্থিত। এটা একটা রোমহর্ষক এবং রোমাঞ্চকর অভিযান। কত রকমের ফুল, ফল, লতা পাতা, ঝর্ণা, জলের আওয়াজ বলে বোঝানো যায় না। আমরা সকালে বেরিয়ে সন্ধেবেলা ফিরেছিলাম। ৫ থেকে ৬ ঘন্টার এই অভিযান একটি জীবন্ত গল্প। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। টাকসাং জঙ্গে ওঠার আগে এখান থেকে আমরা অনেক কিছু জিনিস কিনে নিচ্ছি, কারণ রাস্তায় আর কিছু পাওয়া যাবে না, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। এখানে আমরা ওয়াটার বটলস নিয়ে নিলাম, জিনিসগুলো নিয়ে নেওয়া উচিত। নেওয়া হয়ে গেল। আমরা ওয়াটার বটল নিয়ে নিয়েছি 6টা। তারপরে এখান থেকে আবার চকলেটস বা এরকম কেক জাতীয় কিছু নিয়ে নিচ্ছি, যাতে করে রাস্তায় আমাদের কোনো অসুবিধা না হয় এবং আমরা আরামসে হাঁটতে 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 ওপরের দিকে উঠব। এখানে দেখুন পাহাড়ের ওপরে টাকসাং জং, অনেকটা উপরে। অত উপরে পায়ে হেঁটে ওঠা মানে বুঝতেই পারছেন কতটা আজকে আমাদেরকে সময় দিতে হবে এবং কতটা কষ্টসাধ্য কিনা জানি না, গেলেই বোঝা যাবে। তো হেয়ার উই হ্যাভ টেকেন ওয়াটার বটলস অ্যান্ড আদার থিংস। আমরা ওয়াটার বোতল, চকলেট বা আরও কিছু খাবার জিনিস রাস্তায় নিয়ে নিয়েছি, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। তো আজকে ভুটানের একটা দারুণ অদ্ভুত জায়গা, পাহাড়ের খাঁজে দেখুন ওই মনাস্ট্রিগুলো যেন ঝুলছে, সেটারই রহস্য আজকে যে উন্মোচন করব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এগিয়ে চললাম আবার, লেটস গো। এটা পাহাড়ের অনেক উপরে। আমরা এসে পৌঁছলাম এখানে লাস্ট যে পার্কিংয়ের জায়গা। এখান থেকে আর গাড়ি উপরে যাবে না, এখান থেকে আমাদেরকে টিকিট নিয়ে গাড়ি ছেড়ে দিতে হবে এবং আমরা টিকিট নিয়ে এখান থেকে আবার পায়ে হেঁটে রওনা দেব। এখানে ঘোড়াও পাওয়া যাচ্ছে, তা আমরা ঘোড়াতে যাব না, তবে রেট পেট একবার জিজ্ঞাসা করে দেখতে পারি। এরা বলছে যে বার্গেনিং করা যেতে পারে। সে যাই হোক, আমরা পায়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটা অ্যাডভেঞ্চারাস জার্নি আমাদের শুরু হবে এই পাইন বনের ভেতর দিয়ে। আঁকা বাঁকা পথে আমরা রওনা দেব। এই রাস্তা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে ঘোড়ার রাস্তাবল রয়েছে, এখান থেকে ঘোড়ার ভাড়ায় নেওয়া যেতে পারে। তো আগে টিকিটটা তো কেটে নি, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিচ্ছি। How much is the price of the ticket? एडल्ट का एक इंसान का 1000, सो किड का बच्चा लोग का 500। ও, বড়দের 1000 এবং বাচ্চাদের 12 বছর পর্যন্ত মনে হয় 500। টাকসাং টিকিট কাউন্টার। 1727 99 এই হচ্ছে পার্কিং। সত্যি শুরু হয়েছে এক রহস্যময় জার্নি। ঘন পাইন জঙ্গল আর চারিদিকে ঝর্ণা, মানে ওয়াটারফলস বা জলের যে প্রবাহগুলো নেমে এসছে, চারিদিকে সেই জলের আওয়াজ, একটা দারুণ গুঞ্জন। মানে কোথায় যে এসে পৌঁছেছি তার কখন মানে ভাষায় প্রকাশ করা যায় না। দারুণ সাউন্ড জলের চারদিকে। তো যাক, এমনিভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখন অনেকটা পথ বাকি টাইগার নেস্টে পৌঁছতে। এবারে দেখুন আমাদেরকে আস্তে 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 খাড়া উঁচু টাইগার নেস্টের দিকে যে পথ, সেই পথে উঠতে হচ্ছে। আরও বেশি করে আমাদের চ্যালেঞ্জ বাড়ছে, কিন্তু আমরা ছাড়ছি না। আজকে যত ঘন্টায় সময় লাগুক টাইগার নেস্টে গিয়ে পৌঁছাবই।
রাস্তায় আস্তে আস্তে আমরা একটু জলপান করে নিচ্ছি। জলটার টেস্ট দারুণ, একটু চিনির মতো টেস্ট আছে এখানে। যাক, এমনিভাবে আমাদেরকে এখন অনেক উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক, জল টল খেয়ে রেস্ট নিয়ে নিয়ে এগিয়ে যাব। এখনও বলছে 2.5 ঘন্টা লাগবে, দেখা যাক। শুরু করেছি যখন শেষ করেই ছাড়বো। 2.5 ঘন্টা বলছে এখনও, এবং এটা খাড়া পাহাড়ের উপর উঠতে হবে 900 মিটার এখান থেকে। নো প্রবলেম, আমরা এখনো পর্যন্ত সবাই এক্সাইটেড রয়েছি। দেখা যাক কত সময় লাগে। আমাদের গাইডের কাছ থেকে এই টাইগার নেস্টের বিষয়ে অনেক গল্প শুনতে শুনতে যাচ্ছি, অনেক কিছু না জানা তথ্য, বুদ্ধদের সমস্ত সেন্ট, সাধু, গুরুপদ্ম সম্ভব, এবং আরও অনেকের গল্প কাহিনী আমরা শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি এই পাহাড়ি রাস্তায়। আজকে আমরা ভুটানের সবচেয়ে আশ্চর্যজনক একটা মনাস্ট্রি টাইগার নেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আরও রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেব, এবং এইভাবেই আমরা গল্প করতে করতে টাইগার নেস্ট পৌঁছবো। এখান থেকে একদম পুরো খাড়া ক্লিপে উঠতে হয় 900 মিটার এই জায়গা থেকে। আমরা টাকসাংয়ের এই চড়াই উতরাইয়ের পথে উঠতে উঠতে একটা নতুন জিনিস দেখতে পেলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমরা পড়েছি বিভিন্ন কবিতায়, যে ওক ট্রিজ। এই যে এটা হচ্ছে ব্রাউন ওক ট্রি। এই গাছটার বলছে মানে বয়স 94 ইয়ার্স ওল্ড এজ অফ 2018। দেখুন, এগুলোকে রিসার্চ করে এগুলোর বয়স নির্ধারণ করা হয়েছে, এবং এগুলো হচ্ছে ব্রাউন ওক ট্রি। এই ওক গাছের পাতাগুলো এরকম, এগুলো ওক গাছ। ওকে, আমরা এখানে একটু রেস্টও নিয়ে নিলাম, এবার আবার এগিয়ে চলেছি। রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু যে বিষয়গুলো আমরা দেখতে পাবো, সেগুলো আমরা অবশ্যই ক্যামেরার মধ্যে ক্যাপচার করব এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেব। আমরা রাস্তায় উঠতে উঠতে হাঁপিয়ে পড়ছি ঠিকই, কিন্তু আবার অন্যান্য মানুষজনদেরকে দেখে অনেক অনুপ্রেরণা লাভ করছি। দেখুন এই মানুষগুলো যারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, অনেক অন্য কান্ট্রিজ থেকে এসছেন, তারাও এত এনার্জি নিয়ে এই জংটা দেখার জন্য এসছে এই পাহাড়ি পথে, একদম খাড়া ক্লিপ কভার করতে করতে। তো আমরা কেন পারবো না? তাই আমরা আবার এগিয়ে চলেছি, যতক্ষণ না টাকসাং জঙ্গে পৌঁছাচ্ছি আমাদের এই জার্নি জারি রইল। হুইচ ট্রি ইজ দিস? আমরা টাকসাং যাওয়ার রাস্তায় আরেকটা নতুন গাছ দেখতে পেলাম। কি গাছ এটা? রোডোডেন্ড্রন ট্রিজ। 2018 সালের সার্ভে অনুযায়ী এটার 103 বছর বয়স। এটাতে খুব সুন্দর ফুল ফোটে। কোন সিজনে ফুল ফোটে এটা? হোয়াট ইজ দ্য সিজন অফ দিস ফ্লাওয়ার? আই থিঙ্ক মার্চ, এপ্রিল অর মে। উই গ্যাস ইট। ও, মার্চ, এপ্রিল, মেতেই ফুলগুলো ফোটে। ওক গাছ, এদিকে রোডোডেন্ড্রন ট্রিজ, 103 বছরের পুরনো। পাইন গাছগুলো তো রয়েইছে অনেক নিচে। ওই যে আমাদের শহরটা পারো শহর, যেখান থেকে আমরা এসেছি, উঠতে 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 এই চড়াইয়ের পথে উঠতে 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 এখন অনেকটা পথ বাকি আমাদেরকে যেতে হবে। যাক, রেস্ট নিয়ে নিয়ে তো যাচ্ছি। ইয়েস, উই ক্যান অলসো গো থ্রু দিস রোড। ঘোড়া যাওয়ার রাস্তা, তাই না? দেখুন এই দিক দিয়ে রাস্তাটা ঘোরা যায়, মানে মানুষের সাথে ধাক্কাধাক্কি হয়ে যেতে পারে। ডোন্ট গো গুলু দ্যাট সাইড, ওদিকে যাস না। তো আমরা ঘোড়ার রাস্তা ওই দিক দিয়ে না যেয়ে আমরা যে মানুষের রাস্তা এই দিক দিয়ে যাব, তাহলে সেফলি যেতে পারবো। এসো 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 এসো, এখন অনেকটা পথ যেতে হবে।
আমরা ওক গাছের মাঝে মাঝে পাইন বনের ভেতর দিয়ে রোডোডেনড্রন গাছ দেখতে দেখতে দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি টাকসাংজংয়ের উদ্দেশ্যে। On the way, So we see nice. many different. আরেকটা বিষয় আমাদের নজরে আসলো, যত আমরা উপরের দিকে যাচ্ছি আলাদা আলাদা ধরনের ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফুল। বিভিন্ন ধরনের আলাদা আলাদা টাইপের ফুল। সত্যি এক রোমাঞ্চকর যাত্রা। ও এই যে ঘোড়া আসলো, ঘোড়ার রাস্তা এই দিক দিয়ে আমরা পায়ে হেঁটে আসছিলাম, এতক্ষণ ধরে ঘোড়া দেখতে পাইনি। ঘোড়া তো দেখলাম কিন্তু ঘোড়াতে একটা সোয়ারি নেই। তো এরা এখন ঘোড়ার রাস্তাগুলো তৈরি করছে। দে আর মেকিং দ্য রোডস ফর দ্য হর্সেস বিকজ ইট ইজ সো স্লিপারি ইন দ্য রেনি সিজন। তো বর্ষাকালে অনেক স্লিপারি হয়ে যায়, তাই জন্য এরা ঘোড়ার রাস্তা তৈরি করছে। এখানে ওরা সবাই কাজ করছে। তো আমরা ঘোড়াতে আসিনি, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। তো দেখুন পায়ে হাঁটার রাস্তার সাথে সাথে ঘোড়ার রাস্তা এইদিকে। চলো চলো পায়ে হেঁটে যাই তাড়াতাড়ি, এখন অনেকটা পথ যেতে হবে। What is this? नाम तो याद नहीं है सर। Fruit. जब हम लोग छोटा था ना खाता है, सिमिलर टू बेरी, बट अभी इतना टेस्ट अच्छा नहीं है। टेस्ट अच्छा नहीं है, ठीक है, ठीक है। but we can't eat something in the jungles. We do not know which fruit is it. কিন্তু যেহেতু আমাদের গাইড খাচ্ছে, তো আমরা এটা খেয়ে দেখতে পারি অবশ্য। তবে অজানা জায়গাতে কোনো অচেনা ফল না খাওয়াই ভালো। তো এরকম বিভিন্ন ধরনের ফল মূল, লতা পাতা গাছ, এগুলো সব ওক গাছ, এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। বৃষ্টি শুরু হচ্ছে, কাম কাম কাম, তাড়াতাড়ি এসো। ওটা কি ফল? सुनर फल। अरे। कौन ও कौन? ঠিক আছে, এসো তাড়াতাড়ি এসো। অনেকক্ষণ পরে আমরা আর একটা বিশ্রামের জায়গায় এসে পৌঁছলাম। এখানে আর একটু বিশ্রাম নিয়ে আরও উপরে উঠতে হবে। উপরে যে শুনলাম একটা রেস্টুরেন্ট আছে, তবে যা মনে হচ্ছে এখনও অনেকটা পথ আমাদেরকে এগিয়ে যেতে হবে, অনেক উপরে উঠতে হবে। এবং সত্যি অদ্ভুত দর্শন একটা পাথরের খাঁজে, এটা একটা রহস্য, এটা একটা অদ্ভুত অপূর্ব সুন্দর একটা জিনিস। পাশে যে আমরা বুঝতে পারবো যে এটা আরও কত সুন্দর বা আরও কত মানে অপূর্ব, সেটা পাশে না গেলে বুঝতে পারবো না। তবে একটু বৃষ্টি ফৃষ্টি শুরু হয়েছে মনে হয়। অবশ্যই এখানে এলে ছাতা নিয়ে আসতে হয়। এই যে আমাদের সবারই একটা করে ছাতা রয়েছে, তো অবশ্যই ছাতা নিয়ে আসবেন এখানে এলে। যাক, এতটা পথ আসার পরে একটা ক্যাফে দেখতে পাওয়া গেছে পাহাড়ের উপরে, টাকসাং ক্যাফে। বাচ্চাগুলো না বলার আগেই চলে গেছে ক্যাফের দিকে। পাহাড়ে ওঠার রাস্তা এইদিকে, ওরা নিজের রাস্তা ধরে নিয়েছে। অনেকটা পথ আসার পরে আমরা এখানে ওই রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়িয়েছি, একটু চা বিস্কিট রিফ্রেশমেন্ট নেওয়ার পরে ভাবলাম আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই। ওই যে দূরে পাহাড়ের ওখানে কোলে একদম খাড়া পাহাড়ের পাথরের ওখানে ঝুলে রয়েছে ওই মনাস্ট্রিটা। অনেক বড় মনাস্ট্রি, এটা সত্যি রহস্যময় এবং আশ্চর্য ধরনের একটা মনাস্ট্রি। এটার একটা গল্প রয়েছে। তো ওখানে তো পৌঁছে যে আমরা যা জানার জানবই এবং আপনাদেরকে দেখাবো বা সমস্ত গল্প শোনাবো। কিন্তু আমি যতদূর গাইডের কাছ থেকে জানতে পারলাম সেই গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে শুনুন। ওই মনাস্ট্রিটার গল্প হচ্ছে এমনই যে এই মনাস্ট্রিটা যখন তৈরি হয়নি অনেক দিন আগে এই উপত্যকায়, এই পারোর এই উপত্যকাতে একটা দানবী থাকতো, একটা ডেমন থাকতো। সেই দানবী এই রাস্তা দিয়ে যে কেউ আসতো যেত সবাইকে খেয়ে নিত। তো মানুষ জাতির পক্ষে এটা একটা ভয়ঙ্কর মানে বিপদের ব্যাপার। তখন কি করলো যে ওই দানবীর হাত থেকে রক্ষা করতে বুদ্ধদের এই যে মহান যিনি একজন সাধক ছিলেন গুরু পদ্মসম্ভব,
বুদ্ধদেব ইনি একজন মহান সাধক, যাকে আমরা বুমথাঙে যার মনাস্ট্রি দেখিয়ে এসেছি। সেই গুরু পদ্ম সম্ভবও জানতে পারলেন যে এখানকার মানুষের এই বিপদ রয়েছে। তাই তিনি তখন কি করলেন, এদেরকে উদ্ধার করতে এই জায়গাটাতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি এখানে এসেছিলেন। এবং এখানে তিনি তো সাধক ছিলেন না, তাই তিনি কি করলেন, মানে অলৌকিক ধরনের এক ধরনের তার ক্ষমতা ছিল এবং তিনি মিরাকুলাসলি যা জানা গেছে, এবং এখানে আসার পর তা মনে হয় এগুলো সত্যি। তা নাহলে কী করে সম্ভব এরকম পাহাড়ি এলাকায়, এরকম দুর্গম উপত্যকায়, পাহাড়ের উপরে যে এই সমস্ত জায়গাগুলোকে খুঁজে বের করে এখানে এই ধরনের মনাস্ট্রি নির্মাণ করা। সত্যি এটা অসম্ভব এবং অভাবনীয় বলতে পারা যায়, ভাবতেই পারা যায় না এইসব বিষয়গুলো যতক্ষণ না এখানে আসছেন। তো উনি কি করলেন, ওই গুরু পদ্ম সম্ভব উনি বাঘিনীর পিঠে চেপে উড়ে এসে এই পাহাড়ে এসে বসেছিলেন এবং সাধনা করেছিলেন। এখানে তিনি 3 মাস 3 দিন এবং 3 ঘন্টা সাধনা করেছিলেন কন্টিনিউয়াসলি, এবং সাধনায় সিদ্ধি লাভ করে তিনি সেই দানবীকে বশ করেছিলেন এবং দানবীকে টেম করে তিনি তার কবজায় নিয়ে এসে এখানে মানুষকে বিপদমুক্ত করেছিলেন এবং মানুষকে উদ্ধার করে সেই তখন থেকে এই মনাস্ট্রিটা মানুষের কাছে একটা পবিত্র জায়গা হয়ে উঠেছে। এবং মানুষ দেখুন সেই 1691 সাল থেকে কন্টিনিউয়াসলি এই মনাস্ট্রিতে আসছেন, এত দুর্গম পথ অতিক্রম করে, এত কষ্ট, এত মানে পরিশ্রম করে, এত কষ্ট সহ্য করে, তবুও মানুষরা দেশ বিদেশ থেকে এখানে আসছে এই মনাস্ট্রি দেখতে। তো চলুন আমরাও এই কষ্ট, এই পরিশ্রম, এই সব কিছুকে সহ্য করে এই মনাস্ট্রিতে যাব আজকে আপনাদের কাছে এই অদ্ভুত দর্শন করাতে একটা। তো আমাদের সাথে থাকুন আপনারা। আমরা চললাম সেই মনাস্ট্রির দিকে আবার হাঁটতে হাঁটতে। দেখুন পাথরের গায়ে ঝুলে রয়েছে খাড়া পাহাড়, কি করে ওখানে সব পৌঁছেছিল সেটাই তো দেখার, কিভাবে সেটা নির্মাণ করেছিল সেটাই দেখার, বোঝার এবং অনুভব করার। এই যে রেস্টুরেন্ট, বহু মানুষ এখানে এসে রেস্ট নিচ্ছে নামার সময়, উপরে ওঠার সময়, এবং এখানে এসে বিশ্রাম নিয়ে একটু চা কফি বা একটু স্ন্যাক্স এইসব কিছু নিয়ে আবার রওনা দিচ্ছে। এনাদেরকে দেখে অনেক শেখার বিষয় রয়েছে। দেখুন কত বয়স হবে বুঝতেই পারছেন। এনারা সুইডেনের স্টকহোম থেকে এসছেন। দেখুন কত দূর দূর থেকে মানুষ এসছেন, প্রচুর ফরেনার্স এসছে, জাপান থেকে, চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা এখানে এসে থাকেন। তো আমরা ওই টাইগার নেস্টের পথে যেতে যেতে এগুলো দেখতে পেলাম। তো গাইডকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি, এই যে পাথর সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে এগুলো কি। আসলে এখানকার মানুষের বিশ্বাস বা এরা মনে করে যে এই পাথরগুলো সাজিয়ে সাজিয়ে রাখলে পরে এরা পরবর্তী জীবনে যখন এরা মৃত্যুর পরে নতুন জীবন লাভ করবে, পুনর্জন্মে বিশ্বাস করে এরা আসলে, তখন কিন্তু এরা যেমন ঘর চাইবে সেরকমই এরা পাথর সাজিয়ে সাজিয়ে রাখবে। তো পরের প্রজন্মে যখন এরা আবার নতুন জীবন পাবে, তখন এরা মনে করে যে এই ধরনের বাড়িঘর যতগুলো পাথর সাজানো রয়েছে ওদের বাড়িঘরগুলো এই ধরনের ওরা তৈরি করতে পারবে। তো সত্যি এটা একটা অদ্ভুত এবং অসাধারণ একটা নতুন আইডিয়া পেলাম এবং নতুন একটা আমরা বিষয় জানতে পারলাম টাইগার নেস্টে যাওয়ার পর। ওকে, হোয়াট আর ইউ মেকিং? ফিউচার হাউস, দেন মেক অ্যারেঞ্জ মোর, ডোন্ট হিট উইথ লাইটস। এটা আমাদের গুলুর ঘর, ঠিক আছে? এরা অনেক বড় বড় বাড়ি ঘর তৈরি করবে ভবিষ্যতে। চলো চলো, এখন অনেকটা রাস্তা যেতে হবে, আরো কত কিছু দেখার রয়েছে। ওকে, টাকসাংজং ওঠার রাস্তায় অনেকটা পথ আসার পরে আমরা একটা রেস্ট রুম পেয়েছি। রেস্ট রুম মানে এখানে টয়লেটস রয়েছে, মেল ফিমেল দুটোই রয়েছে, রিফ্রেশমেন্ট করার জায়গা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। তাই আপনাদের যদি কখনো দরকার পড়ে টয়লেটস বা রিফ্রেশমেন্টের, অনেকটা উপরে এসে ওই ক্যাফেটেরিয়ার উপরে এসে এই রেস্ট রুমটা পাওয়া যায়। তো এই সমস্ত ইনফরমেশনগুলো অবশ্যই আমরা রাস্তায় যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলো সবই আপলোড করছি। এগুলো সব ওক গাছ, তাই না? অল দিজ আর ওক ট্রিজ। এগুলো সবই ওক গাছ, পুরনো, অনেক পুরনো ওক গাছ। ওখানে একজন বয়স্ক মহিলা বলছেন যে গেস করো আমার বয়স কত। আমি বললাম 53, বলছে না আমি 65। বাহ বাহ, দারুণ।
কি সুন্দর তাই না? 65 এজের একজন ভদ্রমহিলা এখানে পৌঁছেছেন এতটা উঁচু একটা পাহাড়কে ক্লাইম্ব করে। অনেক কিছু অনুপ্রেরণা এবং শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে ভুটানের এই বিখ্যাত এবং আশ্চর্যতম এই টাকসাং জংয়ের ওপরে এসে পৌঁছতে পেরেছি। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা টাকসাং জংয়ের একদমই সামনে পৌঁছে গেছি। দিস ইজ দ্য জং অর মোনাস্ট্রি। দেখুন, এই মোনাস্ট্রিকে আসার জন্য এতদিনের একটা স্বপ্ন ছিল। আমরা ছবিতে দেখতাম, ভিডিওতে দেখতাম যে এখানে যদি যেতে পারতাম, কিন্তু দেখুন ভগবান আমাদের মনের ইচ্ছে শুনে নিয়েছেন এবং আমাদেরকে তথাস্তু করে দিয়েছেন। সত্যি আমরা আজকে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি সত্যি এটা একটা মনে রাখার বিষয়, সারা জীবন স্মরণীয় হয়ে থাকলো। ভুটানের পারো শহরে এই অদ্ভুত আশ্চর্যের এই জংটা অবস্থিত একটা উঁচু পাহাড়ের উপরে। এর ইতিহাসটা তো এর আগে বলেইছি। আমরা এবারে ওখানে যেয়ে আর একটু এর বিষয়গুলোকে বর্ণনা করব। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল যে, আর আমাদেরকে বৃষ্টিও আটকাতে পারবে না, তাই না? পাহাড়ের উপরে একদম আমরা আসলে মেঘের মাঝেই রয়েছি, তো বৃষ্টি কেন পড়বে না? अंदर जाके लौट के आने टाइम में खाने को वही टाइम में आप अच्छी तरह वीडियो ওকে ওকে, পৌঁছে গেছি না? হ্যাঁ, আরেকটু। তো কাম হিয়ার দিস সাইড। দেখুন একদম পাথরটা নিচ থেকে একদম সোজা একদম খাড়া ক্লিপ, একদম পাথরটা উঠে গেছে। বারবার এই কথাগুলো আমরা রিপিট করছি কারণ বারবার আমরা আশ্চর্য হচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, সামনে আরও কত কি দেখার রয়েছে। একটা জলপ্রপাত আছে, এসে খুব আওয়াজ আসছে এখানে সামনে। কাম সে হাই। জলপ্রপাত যাচ্ছি যাচ্ছি। অনেক কষ্টের পরে, কষ্ট বলা যাবে না, যাক এটা আমাদের সাধনা বলতে পারেন। আমরা পৌঁছে গেলাম। এখানে রেজিস্ট্রেশন করতে হয়। ওই দূর থেকে যে আমরা দেখিয়েছিলাম মোনাস্ট্রি, একেবারে পাথরের খাঁজে একদম খাড়া পাহাড়, সেই মোনাস্ট্রিতে আমরা পা রাখতে পেরেছি। এই হচ্ছে সেই মোনাস্ট্রি। জানি না কি করে বানিয়েছিল, কি করে এই জায়গাটা সন্ধান করেছিল, কোন রাস্তা দিয়ে এসেছিল। অবাক হতে হয়, আশ্চর্যচকিত হতে হয়। কিন্তু আজকে এখানে পৌঁছানোর পরে যে ফিলিংসটা হচ্ছে, সেটা বলে বোঝানোর নয়, শুধু ফিল করার। মনে হয় যেন আমরা স্বর্গে এসে পৌঁছেছি। নদী, পাহাড়, ঝর্ণা, গভীর গিরিখাত, আঁকা বাঁকা উঁচু নিচু পথ, গভীর পাইন বন আর নতুন নতুন গাছ, প্রচুর ওক গাছের ভেতর দিয়ে আমরা এসে এই মোনাস্ট্রিতে এসে পৌঁছেছি। কান্নাকাটি করো না, পৌঁছে গেছি। এবারে ফেরার পালা। তো ভাবছেন হয়তো আমরা টাইগার নেস্টের ভেতরের দিকটা দেখাতে পারলাম না কেন। তো এটা স্বাভাবিক, এখানে মোবাইল ফোন ও ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নেই, সব কিছু জমা দিয়ে দিতে হয়। যাই হোক, এই নৈসর্গিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করে যখন আমরা ফিরছি, আমাদের এই 3 ঘন্টার যাত্রাপথের ক্লান্তি ও অবসাদ সব কিছু যেন ভুলে গেছি। সত্যি এই অবিস্মরণীয় একটি অভিযান, যা কোনোদিনও ভোলা যায় না। ভুটান ভ্রমণের আরও সমস্ত ভিডিওসগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। টাইগার নেস্ট অভিযানের এই ভিডিওটা কেমন লাগলো
কমেন্ট সেকশনে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।